ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আওয়ামী লীগ এবং আরেকটি মুক্তিযুদ্ধের হুমকি দিয়ে রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার রাজাকারী বাহিনীকে। প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে আওয়ামী লীগের সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মী যারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বা পলাতক ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম সহ আওয়ামী লীগের আরো উচ্চ পর্যায়ের অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে দিল্লির উড়িষ্যায় এসে পৌঁছেছেন একটি গোপন বৈঠক করার জন্য। এবং এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের গোয়েন্দা প্রধান, ভারতের সেনাবাহিনী প্রধান, ভারতের বিদেশমন্ত্রী এছাড়াও বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন উপস্থিত থাকবে বলে গোপন সূত্রে জানা গেছে। তারা বর্তমান সময় দিল্লিতে আসছেন শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের গোয়েন্দা প্রধান, সেনা প্রধান এবং বিদেশমন্ত্রী তাদের সাথে একটি গোপন বৈঠক করার জন্য। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার একটি ইন্টারভিউতে বা সোশ্যাল মিডিয়ায় তিনি যে মুখ খুললেন, সেখানে তিনি একটা বক্তব্য দিয়ে রাখলেন, দরকারে তিনি আরো একটা মুক্তিযুদ্ধ করবেন অস্ত্র হাতে এই রাজাকারদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। এখন এ কথার সত্যতা যদি আপনি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন ভারত বাংলাদেশের যেই সীমান্তগুলো আছে সেখানে আপনি নজর রাখেন তাহলে দেখতে পাবেন যে ভারতের প্রতিরক্ষা ভারত বাংলাদেশের সীমান্তে 4-5 গুণ আকারে বৃদ্ধি করেছেন। সেখানে রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, রাশিয়ার S-400 যুদ্ধ বিমান মোতায়েন করেছেন, দূরপাল্লার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন এবং যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় যে সকল সামগ্রী দরকার সকল প্রকারের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই যে রাজাকারদের বিরুদ্ধে যে একটা যুদ্ধের হুমকি দিয়ে রাখলেন, এটাকে আপনি কোন চোখে দেখছেন? এই যে যুদ্ধের হুমকি দিল, এতে কি ভারতের মদত নাই? এতে কি ভারতের কোনো প্রকারের গ্রিন সিগন্যাল নাই? যখন আওয়ামী লীগ এই বর্তমানে ইউনূস সরকার এবং তার রাজাকারী দলের বিরুদ্ধে যুদ্ধে নামবে, তখন ভারতের শান্তি বাহিনীও এই আওয়ামী লীগকে সমর্থন করবে। আপনি লিখে রাখুন আমার কথা, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ একের পর এক আওয়ামী লীগের নেতা খাতারা এর আগে মুখ বুজেছিলেন, পালিয়েছিলেন, তারা একের পর এক মুখ খুলতে শুরু করেছেন। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই যে যুদ্ধের হুমকিটা, এটা আপনি ছোটখাটো ভাবে নিয়েন না। এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। কারণ বর্তমান সময় ভারত সীমান্তে এত পরিমাণে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করে রেখেছেন, সেটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। এবং ভারত আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আওয়ামী লীগ যে ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে চলেছে, এই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফিরে আসার প্রেক্ষাপটের কথা, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের। এখন এরা দিল্লিতে কেন গেল এবং সেখানে বসে শেখ হাসিনা, ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতীয় গোয়েন্দা প্রধান, ভারতের সেনা প্রধান, ভারতের বিদেশমন্ত্রী এই সকল ব্যক্তিদের সাথে কি বৈঠক করলেন? এবং এই বৈঠকের পরবর্তী সময় আসাদুজ্জামান খান কামাল তিনি বাংলাদেশকে একটি যুদ্ধের হুমকি দিয়ে রাখলেন। এটা কিসের লক্ষণ, কিসের ইঙ্গিত? কারণ একটা জিনিস যদি চিন্তা করেন যে বাংলাদেশকে জন্ম দিল আওয়ামী লীগ, যেই বাংলাদেশের স্বাধীনতা এনে দিল আওয়ামী লীগ, যেই বাংলাদেশকে একটি স্বাধীন মানচিত্র এনে দিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সেই মহানায়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাঙালি জাতিকে বাংলা ভাষা এনে দিল, তার গলায় জুতার মালা, তার মূর্তি ভাঙচুর, তার মূর্তির উপর দাঁড়িয়ে তার মাথার উপরে প্রস্রাব করা, এগুলো যে এই রাজাকাররা ইতিমধ্যেই বাংলাদেশে করেছে, এগুলো বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ এটাকে কোন চোখে নিচ্ছেন? আমার কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। এছাড়াও যে বর্তমান প্রেক্ষাপট, যে বঙ্গবন্ধুকে রাজাকার বলা, শেখ হাসিনাকে রাজাকারের বাচ্চা বলা তথা বঙ্গবন্ধুর নাতিপুতিদের
রাজাকারের নাতিপতি বলা, এটার কি কারণ? এটার কারণ একটাই যে 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশের জামাত ইসলামের যে সংগঠনটি ছিল, তারা বাংলাদেশের সুন্দরী মা বোনদের তুলে দিয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনীদের হাতে, এবং সেই পাকিস্তানের হানাদার বাহিনীদের দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশের মা বোনরা তখনকার সময় যে গর্ভবতী হয়ে গিয়েছিল এবং তাদের গর্ভের বয়স এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সেটা আর অ্যাবর্শন করানো সম্ভব হয় নাই, এবং তারা যে বাচ্চা কাচ্চার জন্ম দিল তারা বর্তমান সময় তাদের ডালপালা একদম বিস্তার করে ফেলেছেন। সেই বাচ্চা কাচ্চাদের তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের বাচ্চা কাচ্চা হলো। এখন সেই যে রাজাকারের জন্ম হলো, সেই রাজাকারের জন্মের যে তাদের যে বাচ্চা কাচ্চা, তারা রাজাকারের বাচ্চা কাচ্চা, এবং তাদের সেই রাজাকারের বাচ্চা কাচ্চাদের যে বাচ্চা কাচ্চা হলো তারা রাজাকারের নাতিপতি। এখন এই সকল রাজাকাররা মিলে 24-এ যেই জুলাই আগস্টের অভ্যুত্থান করলেন বা বিপ্লব করলেন, আপনারা এটাকে কেউ কেউ বিপ্লব বলবেন, কেউ কেউ অভ্যুত্থান বলবেন, কিন্তু আমি মোটেই সেটা বলছি না। আমি বলছি এটা একটা মুক্তিযুদ্ধ ছিল। এটা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার মুক্তিযুদ্ধ ছিল, এবং সেই মুক্তিযুদ্ধে এরা হলো মুক্তিযোদ্ধা। এবং 1971 সালের যে সকল মুক্তিযোদ্ধা ছিলেন তারা হলো রাজাকার, কারণ তারা তো এটা হবেই, কারণ তাদের শরীরে কিন্তু পাকিস্তানি ব্লাড বইছে। এখন তারা তো সেই 1971-এর মুক্তিযুদ্ধটাকে মেনে নিতে পারছে না, তারা বাংলাদেশকে মেনে নিতে পারছে না। তাদের হৃদয়ে পাকিস্তান, তাদের রক্তে পাকিস্তান, তাহলে তারা তো সেই মুক্তিযুদ্ধকে মেনে নেবে না। সেই মুক্তিযুদ্ধের সময় যে সকল মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে তারা রাজাকার বলবেই, এবং তারা নিজেদেরকে 2024-এর মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ সংগঠিত করলেন, সেখানে তিনি এই 2024 সালের মুক্তিযুদ্ধের জাতির পিতা হবেন, সেই রাজাকারী জাতির পিতা হবেন, এটা স্বাভাবিক। এখন প্রশ্ন হলো যে এই সকল রাজাকারীপনা থেকে এবং এর ভিতর থেকে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে? তাহলে শুনুন সেই গল্পের কথা। 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা পড়ছেন বা 1971 সালের মুক্তিযোদ্ধা যারা স্বচক্ষে দেখেছেন, সেখানে তো আপনারা এটা অবশ্যই জানেন যে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধে ভারতের শান্তি বাহিনীর অনেক অবদান ছিল। এখন ভারত বাংলাদেশ সীমান্তে যে এত উত্তেজনা, এবং এই যে শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে ভারত বাংলাদেশের সমস্ত সীমান্তে যে এত পরিমাণে প্রতিরক্ষা বৃদ্ধি করা, 4-5 গুণ আকারে বৃদ্ধি করা, এবং রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন করা, রাশিয়ার S-400 যুদ্ধ বিমান মোতায়েন করা, দূরপাল্লার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলো যে সেখানে মোতায়েন করা, এবং যুদ্ধ করার জন্য যত সকল সরঞ্জামানি দরকার সবগুলো এই সকল সীমান্তে যে মোতায়েন করে রেখেছে ভারত, এগুলোর কারণ একটাই, ওই যে আসাদুজ্জামান খান কামাল তিনি যে বললেন যে দরকারে বাংলাদেশের এই রাজাকারদের বিরুদ্ধে এবং এই ইউনূস সরকারের বিরুদ্ধে আর একটা মুক্তিযুদ্ধ করবেন, এবং সেই মুক্তিযুদ্ধে যে ভারতীয় শান্তি বাহিনী হস্তক্ষেপ করবে সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন ভারত। এটা আপনি এড়িয়ে যেতে পারেন বা আমার কথাগুলোকে অবমূল্যায়ন করতে পারেন, হাসতে পারেন, বা আমাকে আওয়ামী লীগের দালাল বলতে পারেন বা ভারতীয় দালাল বলতে পারেন, কিন্তু এটাই সময়ের প্রেক্ষাপট, যেটা সময়ের সাথে সাথে ঘটে যাবে, এবং অল্প কিছু সময়ের ভিতরেই এই সকল দৃশ্য দেখতে পারবেন। কারণ ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করে, যতই আপনি মুখে মুখে যত রকমের কথা বলেন, স্থল যুদ্ধে হয়তো আপনি কিছু সময় টিকতে পারবেন, কিন্তু আকাশ পথে বা সমুদ্র পথে আপনি ভারতের সাথে কয়েক সেকেন্ডও টিকতে পারবেন না। কারণ ভারত বর্তমান সময় বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ। তাদের শক্তি এতটাই আছে যে তাদের সামনে আমরা বানের জলের মতন ভেসে যাব। তো এটা হচ্ছে বর্তমান সময়ে আওয়ামী লীগের প্রেক্ষাপট। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন এই যে দিল্লিতে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের ভারতীয় প্রধানমন্ত্রী, গোয়েন্দা প্রধান, বিদেশ মন্ত্রী তাদের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকের পরবর্তী প্রেক্ষাপট বাংলাদেশের কি হয়, বাংলাদেশকে কি এই রাজাকারদের হাত থেকে আওয়ামী লীগ আবার রক্ষা করতে পারে, সবকিছু নিয়ে থাকবো আমি আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।